ইসলামিক ন্যাটো আসলে কি? আপনারা জানেন যে সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে। সেই প্রতিরক্ষা চুক্তির ক্লজগুলো এমনভাবে সাজানো হয়েছে ন্যাটোর ৫ নম্বর ধারার সাথে যা মিলে যায়। অর্থাৎ এই জোটের বা এই চুক্তিবদ্ধ দেশের যেকোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য একটি দেশও আক্রান্ত হিসেবে বিবেচিত হবে এবং পাল্টা আঘাত হানার অধিকার থাকবে, এ ধরনের একটা ক্লজ রাখা হয়েছে। তো এর সাথে যুক্ত হয়েছে তুরস্ক। চূড়ান্ত রূপ পায়নি যদিও, তবে এটা মানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়টি স্বীকার করেছেন, রয়টার্সে এর বিষয়ে রিপোর্ট হয়েছে। তো এটি এখন প্রায় চূড়ান্ত বলা যায় যে ইয়েতে তুরস্কের সাথে পাকিস্তান এবং সৌদি আরবের একটা চুক্তি, প্রতিরক্ষা চুক্তি যাকে বলা হচ্ছে, সেটি হতে যাচ্ছে, যাকে পশ্চিমারা ইসলামিক ন্যাটো হিসেবেই আখ্যায়িত করছেন। তবে এই ন্যাটোর ভবিষ্যৎ কি, এটি নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমন এই ন্যাটো আসলে মানে ইসলামিক ওয়ার্ল্ডের স্বার্থ রক্ষায় কতটা কাজ করবে সেটি নিয়েও রয়েছে প্রশ্ন। তো এই বিষয়ে আমরা একটি লেখা দেখি মিডল ইস্ট মিরর নামে একটি পত্রিকায়, এবং সেই লেখায় মানে লেখার বিষয়টা হচ্ছে ইসলামিক ন্যাটো কেন ইসরায়েলের রক্ষক হয়ে উঠল। অর্থাৎ লেখক জুনায়েদ এস আহমদ, তার প্রোফাইলটা একটু জেনে নেই। লেখক জুনায়েদ এস আহমদ হচ্ছেন সেন্টার ফর দ্য স্টাডি অফ ইসলাম অ্যান্ড ডিকলোনাইজেশন নামে একটি প্রতিষ্ঠান, পাকিস্তান ভিত্তিক। তার পরিচালক তিনি লিখছেন দ্য ইসলামিক ন্যাটো আসলে ইসরায়েলের রক্ষকের ভূমিকায় থাকবে, ইসরায়েলের রক্ষকের ভূমিকায় পালন করবে। দেখেন, গাজায় ইসরায়েলের যে ধ্বংসযজ্ঞ ২ বছরের বেশি সময় ধরে চলেছে, আজকে সেটা গতকালকে ইসরায়েল স্বীকার করেছে যে সেখানে ৭০,০০০-এরও বেশি বা প্রায় ৭১,০০০ জন মানে নিহত হয়েছে, প্রাণ হারিয়েছে। এটি ইসরায়েল প্রথমবারের মতো স্বীকার করে নিয়েছে। তো এই যে ৭০,০০০, ৭১,০০০ জন ইসরায়েল স্বীকৃত ব্যক্তিকে যে ভাবে মারা হলো নির্বিচারে এবং পরিকল্পিত উপায়ে, এটা কোনো গোপন ঘটনা ছিল না। লেখক বলছেন যে এই হত্যাযজ্ঞ গণহত্যার টেলিভিশনে দেখানো হয়েছে, সরাসরি সম্প্রচার হয়েছে, নথিবদ্ধ হয়েছে বিস্তারিতভাবে। এখানে যে ভয়াবহতা তা রীতিমতো রুটিনে পরিণত করা হয়েছে। হুট করে একদিন ২টা বোমা ফেলে দিয়েছে, ১০০, ১৫০, ২০০ লোক মরে গেছে, বিষয়টা এরকম না। একদম রুটিনবদ্ধভাবে প্রতিদিন গড়ে ৯০ জন, ১০০ জনকে মারা হয়েছে, কোনো কোনো দিন তারও বেশি। তো এই ভয়াবহতাকে অত্যন্ত অত্যন্ত মানে দক্ষ কায়দায় একবার রুটিন ওয়ার্কে পরিণত করা হয়েছিল। সেখানে হাসপাতাল ধ্বংস করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ধ্বংস করা হয়েছে, সেখানে অনাহারকে পরিকল্পিতভাবে অস্ত্র বানানো হয়েছে, শিশুদের হত্যা করা হয়েছে। তো এটা যে কোনো ভুল সিদ্ধান্ত বা দুর্ঘটনা ছিল বিষয়টা এরকম না। আবার যে হুট করে একদিন আমি ২-৪ জন মেরেছি এরকমও না, এটা ছিল প্রকাশ্যে। তো এটা ছিল রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য একটা নৈতিক পরীক্ষা। আর ইসলামিক ন্যাটোর ছাতার নিচে যে কয়টা দেশ, এই দেশগুলোকে তো সরাসরি মানে ভূমিকা রাখার সুযোগ ছিলই, কিন্তু তারাও নৈতিকভাবে ব্যর্থ হয়েছে। সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তান সহ এই জোটের কেউই ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকদের উপর দীর্ঘমেয়াদী বা কাঠামোগতভাবে চাপ সৃষ্টি করতে পারে এ ধরনের কোনো উদ্যোগ নেয়নি, এই উদ্যোগ নিতে রাজি হয়নি। শুধু তারা কি করছে, তুরস্ক কূটনৈতিকভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, তবে সেটি খুব গভীরভাবে একবারে চিরস্থায়ী রূপে বৈরিতায় পরিণত হতে দেয়নি। কূটনৈতিকভাবে উপরে উপরে একটু বলছে, কিন্তু ব্যবসাবাদ একটু ঠিকই আছে। বাণিজ্য, নিরাপত্তা, সহযোগিতা ও পশ্চিমা প্রভাবের গভীর কাঠামো তুরস্ক বজায় রেখেছে। তারপর অন্য দেশগুলো কি করছে, তারা আরেক কাঠি সরেস, তারা শুধু বিবৃতি দিয়েই দায় সেরেছে। তো এই যে মানে টেলিভিশনে নাম কাস্তে শোক জানিয়েছে, এমন নিষ্ক্রিয় সহযোগিতার পর একই শাসক গোষ্ঠী এখন দাবি করছে যে তারা ট্রাম্পের কুৎসিত বোর্ড অব পিসে যোগ দিয়ে ঔপনিবেশিক সহিংসতা নিয়ন্ত্রণ করবে। এটি কোনো মানে মান সম্মানের বিষয় না, এটি রীতিমতো অপমানের বিষয়। দেখেন, বোর্ড অব পিসে ৮টা মুসলিম দেশ যোগ দিয়েছে, যাদের মধ্যে এই ইসলামিক ন্যাটো হিসেবে মানে যে কয়টা রাষ্ট্রকে ভাবা হচ্ছে সেই কয়টা রাষ্ট্র আছে।
তো বোর্ড অফ পিস আসলে কি? বোর্ড অফ পিস তো ঘুরে ফিরে আসলে ইসরায়েলের স্বার্থ রক্ষাই গঠিত। দেখেন, ইসরায়েল যখন লাখেরও বেশি মানুষ নির্বিচারে একদম জাতিগত নিধনের মতো, যেটা আন্তর্জাতিক অপরাধ বা যুদ্ধাপরাধ হিসেবে সকল কাঠামো স্বীকার করে, তো সেখানে ইসরায়েলকে মানে আটকানোর জন্য সারা বিশ্বে যখন চাপ সৃষ্টি হলো, তখন আসলো ট্রাম্পের এই বোর্ড অফ পিসের উদ্যোগ। তখন ট্রাম্প এই বিষয়টাকে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখন দেখছি, দাঁড়াও, মানে যা মারার মারছে, যা করার করছে, যে বিপুল ধ্বংসযজ্ঞ গাজা জুড়ে হয়েছে, তো এরপরে ট্রাম্প এসে বললো আমি দেখতেছি, দাঁড়াও, এই নেতানিয়াহু তুমি আর মারো না। তাহলে মারার আর কিছু নাই, মারবে কোথায়? তো এখন নেতানিয়াহুকে একটু থামায় দিয়ে যে ঠিক আছে, তোমার স্বার্থ রক্ষা হলেই তো হচ্ছে, ঠিক আছে আমি উদ্যোগ নিচ্ছি। তো সেই উদ্যোগের মানে প্রতিফলিত হয়েছে এই বোর্ড অফ পিস গঠন। এবং সেখানে ধরেন জাতিসংঘের উদ্যোগ আছে, জাতিসংঘের আইন আছে, জাতিসংঘের টেরিটরি ভাগ করা আছে, কি করা যাবে, কতটুকু কার নিয়ন্ত্রণে থাকবে, এগুলো আছে। সব কিছুতে পাশ কাটিয়ে এই ট্রাম্পের বোর্ড অফ পিস গঠন, এই গঠন প্রক্রিয়ায় এই ইসলামিক ন্যাটোর 3টা দেশ সহ 8টি মুসলিম দেশ যোগ দিয়েছে। তো এখানে আসলে ইসরায়েলের স্বার্থই রক্ষা হবে। এবং এর বাইরে আমরা এই এই জুনায়েদ এস আহমেদের বিশ্লেষণের দিকে যদি তাকাই, তাহলে দেখেন আবুধাবি প্রকাশ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, অন্যরা আড়ালে কথা বলেছে। আবুধাবি প্রকাশ্যে বিনিয়োগ করেছে, আমিরাত বন্দর, দ্বীপ, ভাড়াটে বাহিনী, নজরদারির ব্যবস্থাপনা, এমন একটা নেটওয়ার্ক গড়ে তুলেছে যেখানে ইসরায়েলের স্বার্থই রক্ষা হচ্ছে। ইসরায়েল তাদেরকে বুদ্ধি পরামর্শ দেয়, প্রযুক্তিগত সহযোগিতা দেয়, আর আমিরাত দেয় টাকা, কাড়ি কাড়ি টাকা। তো এই ব্যবস্থাপনায় আসলে মানে গাজার স্বার্থ, শুধু গাজার স্বার্থ না, মুসলিম বিশ্বের কোনো স্বার্থ সেখানে নেই। তবে দেখেন, এখানে জুনায়েদ এস আহমদ তার লেখায় বলেছেন যে যদি এই মুসলিম দেশগুলো প্রবলভাবে ইসরায়েল বিরোধী, আমরা যখন গাজায় গণহত্যা চলমান ছিল সেই সময়ে আমরা দেখেছি যে পুরো বিশ্ব, মুসলিম অমুসলিম নাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই ইসরায়েলের এই কাঠামোগত গণহত্যাকে প্রতিবাদ জানিয়েছে এবং থামাতে বলেছে এবং প্রবলভাবে চাপ সৃষ্টি করেছে। বিশ্ব জনমত ইসরায়েলের বিপক্ষে গিয়েছে। তো এই মুসলিম দেশগুলো যে তাদের জনগণের ক্ষোভকে প্রশমিত করার লক্ষ্যেই মূলত এই ইসলামিক ন্যাটো নাম দিয়ে এই মানে একটা তৈরি করতে চেষ্টা করছে। দেখেন, এখানে লেখক একটা কথা বলছেন যে যে ইসলামিক ন্যাটোর গোপন জায়নবাদ হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক। প্রকাশ্যে জায়নবাদ মানুষকে ক্ষুব্ধ করে, প্রতিবাদ জানায়, তারপরে গোপন জায়নবাদ মানুষের আনুগত্য তৈরি করে। এটি এমনভাবে প্রতিরোধকে শান্ত করে যে কোনো সতর্ক সংকেতই বাজে না। সাম্রাজ্যের প্রকল্পে এটি মুসলিম মুখ বসায়, বিরোধিতার জায়গায় আনে সংলাপ, বিশ্বাসঘাতকতার জায়গায় বসায় বাস্তববাদ, আত্মসমর্পণকে বলা হয় দায়িত্বশীল নেতৃত্ব। এটি হিব্রু ছাড়া জায়নবাদ, কম দৃশ্যমান কিন্তু অনেক বেশি কার্যকর, তাই আরও বেশি প্রাণঘাতী। এখানে দেখেন, লেখক বলছেন যে পাকিস্তানের ভূমিকা বিশেষভাবে অশোভন। পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র, যেখানে ফিলিস্তিনের পক্ষে জনসমর্থন প্রবল, অথচ সেখানকার শাসকরা বোর্ড অব পিসে বসেন আর দেশের ভেতর আইনজীবীদের কারাগারে পাঠান, কর্মীদের গুম করেন, ডিজিটাল রাষ্ট্রদ্রোহ আইনের মাধ্যমে ভিন্ন মত দমন করেন। এ কারণে ইমরান খান এখনও কারাগারে। ইমরান খান শাসক গোষ্ঠীর অস্বস্তির নাম। তিনি প্রকাশ্যে বা আড়ালে কখনোই ইসরায়েলকে সমর্থন দেননি, স্বাভাবিক করতে রাজি হননি। ফিলিস্তিনের প্রতি তার নিঃশর্ত সমর্থন কাশ্মীর ও গাজাকে কোনো কূটনৈতিক দর কষাকষির বিষয় না বানিয়ে নৈতিক প্রশ্ন হিসেবে দেখার যে অবস্থান, সেই ধারণাকেই মুসলিম জনগণ যে চিরকাল প্রতীকী কথা আর ফাঁকা আশ্বাসে ব্যস্ত রাখা যাবে এই উদ্দেশ্যে, সেই ধারণাকে চূর্ণ করে দেওয়ার যে উদ্যোগ, তার নাম হচ্ছে ইসলামিক ন্যাটো আর বোর্ড অফ পিস, আর তারই একটা সহযোগী অংশ ইসলামিক ন্যাটো। এই অবস্থানে তাকে শাসক গোষ্ঠীর কাছে অগ্রহণযোগ্য করে তোলে এবং ইমরান খানকে সরিয়ে দেয়। দেখেন, 2022 সালে
এপ্রিলে শাসন পরিবর্তন কেবল ঘরোয়া রাজনৈতিক প্রকৌশল ছিল না, এটি আঞ্চলিক শৃঙ্খলা চাপিয়ে দেওয়ার অংশ এবং জায়নবাদ গ্লোবাল সাউথে কোনো ক্যারিসমেটিক অবাধ্যতাকে সহ্য করে না, সেই দৃষ্টান্তই মূলত ইমরান খানকে সরিয়ে দেওয়া। এদিকে ইসলামিক ন্যাটো ইরানে শাসন পরিবর্তনের বিরোধিতা করে, এটা কোনো নীতিগত নৈতিক অবস্থান থেকে মানে এই অবস্থান না। ইসলামিক ন্যাটো যে ইরানের হামলার সম্ভাব্য হামলার বিরোধিতা করছে এবং খোমেনি রেজিমকে উৎখাতের চিন্তা করছে, এটা তাদের নৈতিক অবস্থান নয়, এটা মূলত ভয়ের কারণ। তারা জানে যে সেখানে যুদ্ধ ছড়িয়ে পড়লে এই উপসাগরীয় পুরো অঞ্চলেরই রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেবে এবং সৌদি আরব যেটা ভয় পায়, কাতার কুয়েত বা যে সমস্ত দেশগুলোতে আমির সুলতানদের শাসন, সে সমস্ত দেশগুলোর গণতান্ত্রিক উত্তরণ নিয়ে পশ্চিমারা মানে উদ্বিগ্ন হয় না কেন? এটার কারণ সেখানে বিক্ষোভ হলে, গণতান্ত্রিক সিস্টেম চালু হলে সেখানে তাদেরকে ওইভাবে কবজায় পকেটস্থ রাখা যাবে না, যেভাবে মোহাম্মদ বিন সালমান বা ধরেন আরব আমিরাতের আমিরে পকেটে ভরে রাখা যায়, সেটা রাখা সম্ভব না। জনগণ একটা ক্ষুব্ধ হবে এবং সেখানে পশ্চিমা বিরোধী শাসক গোষ্ঠী চলে আসতে পারে। এই আশঙ্কায় সেখানে গণতন্ত্রের দরকার হয় না এবং এইটাই প্রবলভাবে ভয় পায় এ সমস্ত দেশের শাসকেরা। তো এটা একটা কারণ। তারপরে কারণ হচ্ছে যে তারা তাদের যে তেল এবং গ্যাস নির্ভর অর্থনীতি, তো সেখানে একটা বড় ধাক্কা লাগবে, ক্ষতিগ্রস্ত হবে, নিজেদের শাসন ব্যবস্থার ভঙ্গুরতা সামনে চলে আসবে, আরব বসন্তের মতো কোনো কোনো দেশের গদি উৎখাত হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সেটা একটা প্রবল ভয়ের কারণ। তো এই বিরোধিতাটা হচ্ছে মূলত ন্যায়বোধের ফল নয়, এটা হচ্ছে নানান ইকুয়েশন হিসাবের, লাভ ক্ষতির হিসাবের ফল। তাই তারা এই অস্থিরতাকে ভয় পায়, এই অবিচারকে ভয় পায় না। মানে অবিচারের বিরোধিতাকে নৈতিকভাবে সমর্থন করা দরকার বা অবিচারের বিরোধিতা করা দরকার, এই জায়গায় তারা বিবেচনা করে না। আর ট্রাম্পের যে ট্রাম্পবাদ, সেই ট্রাম্পবাদ এই বাস্তবতাকেই স্পষ্ট করে দিয়েছে, যা উদার সাম্রাজ্যবাদ একসময় আড়াল করে রাখত। এখানে আইনের শাসনের চেয়ে আনুগত্য গুরুত্বপূর্ণ, অধিকারের চেয়ে চুক্তি, মানুষের চেয়ে ক্ষমতাবান এখানে মুখ্য। দেশের ভেতরে আইসের সন্ত্রাস আর দেশের বাইরে দমন নীতি, একই মানসিকতার প্রকাশ ট্রাম্পের। নিরাপত্তার মানে আধিপত্য, শৃঙ্খলা মানে সহিংসতা। আপনারা দেখেছেন যে গ্রিনল্যান্ডকে জোর করে নিয়ে নেওয়ার যেই হম্বিতম্বি, ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে তুলে আনার যে নজিরবিহীন ঘটনা, এই সবই মূলত যে নিজের স্বার্থে আইনকে তুচ্ছ করে, আন্তর্জাতিক আইন বলেন, মানবাধিকার বলেন, সকল কিছুকে তুচ্ছ করে একটা চরম নৃশংসতার প্রকাশ, ক্ষমতার বহিঃপ্রকাশ। তো ইসলামিক ন্যাটো এটা নিজেকে মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরলেও বাস্তবে আগে থেকে তারা এত দুর্বল ছিল না। তারা চাইলে সম্মিলিতভাবে বোর্ড অফ পিসকে প্রত্যাখ্যান করে বোর্ড অফ পিসের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নের মুখে ঠেলে দিতে পারত। তো তারা চাইলে গণহত্যার জন্য মানে বাস্তব মূল্য আরোপ করতে পারত, গণহত্যার জন্য এর হচ্ছে ক্ষতিপূরণ চাইতে পারত, এমনকি গণহত্যা চলাকালেও তারা বাস্তব উদ্যোগ নিলে বা প্রবলভাবে বিরোধিতা করলে এটিকে একটা মানে আরো ভয়ঙ্কর চাপের মুখে ঠেলে দেওয়া যেত ইসরায়েলকে। তো সেটি করেনি, তারা দিয়েছে কেবল বিবৃতি। তারা নিজেদের জনগণের পাশে দাঁড়াতে পারত, কিন্তু তারা বেছে নিয়েছে ওয়াশিংটনকে। তারা নিজেদের গদিকে বেছে নিয়েছে। তো এই ইসলামিক ন্যাটো মানে বিবৃতি দিবে আর সামান্য নড়াচড়াকে অগ্রগতি বলে ধরে নেবে, এই লক্ষ্যেই মূলত ইসলামিক ন্যাটোর গঠন, এমনটি বলছেন এই জুনায়েদ এস আহমদের এই আর্টিকেলে। তিনি বলেছেন যে ইসরায়েল হত্যা চালিয়ে যাবে আর সেটি চালাবে আত্মরক্ষার নামে, আর আমিরাত মুনাফা করবে, তাকে আধুনিকায়নের ভাষায় সাজাবে। যুক্তরাষ্ট্র প্রয়োজন ফুরলেই মিত্রদের ফেলে দেবে। আপনারা দেখেছেন যে ইউরোপ এক সময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল, এখন মানে ইউরোপের বিরুদ্ধে ট্রাম্পের যে অ্যাকশন এবং ইউরোপ যথারীতি চীন ও রাশিয়ামুখী হয়ে গিয়েছে এবং তারা বাস্তবতা বুঝতে পেরেছে ইউরোপের অনেক দেশ মানে তাদের সামরিকায়ন, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ এ থেকে হচ্ছে নিজেদের বিরত রেখেছিল, কারণ তারা মনে করেছিল যে এটা আমাদের দরকার নাই, আমরা কেন অস্ত্রবাজিতে যাব, যুদ্ধবাজিতে যাব, আমাদের জনগণের জন্য আমরা টাকাটা খরচ করি, অস্ত্র কেনা, যুদ্ধাস্ত্র কেনা, তো এই সামরিকায়নের পথে যে বিপুল ব্যয়, তো এখান থেকে আমরা ফিরে রাখি এবং এজন্য আমাদের নিরাপত্তার জন্য বড় ভাই আমেরিকা তো আছেই। বেলা শেষে দেখা গেল যে এই আমেরিকায় এখন ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠল। জুনায়েদ এস আহমেদের লেখায় ফিরি।
যে ইসলামিক ন্যাটো কেন ইসরায়েলের রক্ষক হয়ে উঠল, তিনি লেখাটির শেষ করেছেন এভাবে যে সার্বভৌমত্ব কাউকে ভাড়া দেওয়া যায় না, সংহতি অভিনয় করে দেখানো যায় না, ধ্বংসের পর যে শান্তির কথা বলা হয় তা আসলে ভালো আলোয় সাজানো সহিংসতারই আরেক রূপ। সাম্রাজ্য ভেঙে পড়ে তখনই যখন তাদের মিথ্যা মানুষকে আর অবশ করে রাখতে পারে না, যখন শান্তি শব্দটি আধিপত্য হিসেবেই শোনা যায়, যখন অংশগ্রহণ মানে আত্মসমর্পণ বলে স্পষ্ট হয়ে ওঠে। ইসলামিক ন্যাটো গড়া হয়েছে ক্ষোভ নিয়ন্ত্রণ করতে, তার জবাব দিতে নয়। সেই ব্যবস্থায় এখন ফাটল ধরেছে। এরপর যা আসবে তা আলোচনার টেবিলে মিটবে না, তা হবে হিসাব চুকানোর সময়। তিনি এই ইসলামিক ন্যাটোর যে ফ্র্যাজাইল উদ্দেশ্য, ভঙ্গুর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আদতে পূরণ হবে না সেদিকে ইঙ্গিত করেছেন। অর্থাৎ এই যে ইসলামিক দেশগুলোর জনগণ, এই ইসলামিক দেশগুলোর যে মুসলিম জনগোষ্ঠী, তাদের চাওয়াকে আসলে মানে ডাইভার্ট করার যে অপচেষ্টা, তাদের প্রতিবাদ এবং ক্ষোভের জায়গাকে, তাদের প্রতিরোধের জায়গাকে যে স্তিমিত করে দেওয়ার প্রচেষ্টা, যে উদ্দেশ্য নিয়ে ইসলামিক ন্যাটো গঠিত, সেই ন্যাটোর আসলে ইসলামিক মুসলিম ন্যাটো আদতে সফল হবে না, বা তার এই মেকি ভাব যে ভেঙে পড়বে অচিরেই, এ ব্যাপারে তিনি মানে সন্দেহাতীত, মানে তার মানে নিঃসন্দেহ, তার কোনো ইয়ে নেই আর কি, সন্দেহ নেই। তো আমারও মনে হয় যে ইসলামিক ন্যাটো, দেখেন সৌদি আরবের আছে অঢেল টাকা, আর পাকিস্তানের আছে পারমাণবিক বোমা, আর তুরস্কের আছে হচ্ছে সামরিক প্রতিরক্ষা খাতের নানাবিধ অস্ত্র, বিশেষ করে ড্রোন। তো এই তিন মিলিয়ে যদি হুঙ্কার দেয়, তাহলে তো মানে পশ্চিমা শক্তি বা এর সাথে যদি যুক্ত হয়ে আরও কয়েকটি দেশ এর পাশে দাঁড়ায়, যেমন ধরেন মালয়েশিয়া দাঁড়াইতে পারে, ইন্দোনেশিয়া দাঁড়াইতে পারে, অর্থনৈতিকভাবে দুটি দেশই শক্তিশালী। এর ভিতরে ধরেন মিডল ইস্টের কাতার, কুয়েত, এরা যদি দাঁড়ায়, সংযুক্ত আমিরাত, আরেক ইসরায়েল, এটার বলার সুযোগ নাই আসলে, বাহরাইন, জর্ডান না হয় বাদই দিলাম, তো মিশরকেও যদি যুক্ত করা যায়, তো আসলে মানে মুসলিম বিশ্ব যদি এক কাতারে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, তো এখানে ইসরায়েল নেতানিয়াহু বলি বা ট্রাম্প বলি, তাদেরকে নিঃসন্দেহে হিসাব কষেই কথা বলতে হবে। কিন্তু আদতে এই সমস্ত মুসলিম দেশ, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত মুসলিম দেশ মুসলিম জনগণের ইচ্ছাশক্তির মূল্যায়ন করার চেয়ে বরং ট্রাম্পের পা চাটাকেই বেশি পছন্দ করেছে, বা এই বিষয়টাকে অগ্রাধিকার দিয়েছে। এমনটি আমরা আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষক যারা, তারা খুব সহজেই বিষয়টি অনুধাবন করতে পারবেন। ধন্যবাদ।